স্বপ্নপুরীর আকাশের কালো মেঘ আস্তে আস্তে সরতে শুরু করেছে। সকলে তাদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে। এই রাজ্যের যত সেনা, প্রজা এবং যারাই আছে সকলে ঘর থেকে বাইরে এসে দেখল আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। বর্ডারের চারপাশে এই রাজ্যের চারিদিকে যে লাল বেষ্টনী আছে সে বেষ্টনী আস্তে আস্তে সরতে শুরু করেছে এবং লাল থেকে আস্তে আস্তে আবার সবুজ সুফলা হয়ে উঠছে। সকলে বাইরের নতুন সূর্য দেখে চমকে গেল। কি ব্যাপার? তাদের তো হেরে যাবার কথা। তারা তো এতক্ষণে নিশ্চয়ই পাদ্রর গোলামি করার কথা, কিন্তু পাদ্র সে কোথায়? আকাশে স্বপ্নপুরীর সকল সেনারা এক একে গ্রেফতার করে কালোজিনদেরকে নিয়ে আসছে এক মাঠের ভেতরে এবং সেখানে সমবেত করছে। রাজ্যের সেনারা এবং প্রজারা সকলে অবাক। কি ঘটল? যারা কিনা এখানে একদম আহত হয়ে পড়েছিল তারা সকলেই উঠে দাঁড়িয়েছে। তাদের মধ্যে যেন অন্যরকম একটা জোশ চলে এসেছে। আর যারা যারা সুস্থ আছে তারা জয়ধ্বনি দিচ্ছে। মনসুর আকাশের অনেকটা উপরে উঠছে, পাশে সেনাপতি সকল সেনাদেরকে এক জায়গায় সমবেত করছে। চারিদিকে মানুষের মধ্যে বিস্ময়। চার রাজ্যের রাজা যখন স্বপ্নপুরের রাজার কাছে এসে বলল, এ কে? এবং একজন দেবদূতের মতো আমাদের কাছে এসে আমাদেরকে বাঁচিয়ে ফেলল। এটা তো কখনো সম্ভব ছিল না। আমরা জানি যে কোনোভাবে পাদ্রের সঙ্গে পারা সম্ভব ছিল না, কিন্তু খবর পেয়ে তাও আমরা ছুটে এসেছি যাতে করে স্বপ্নপুরী বাঁচে। স্বপ্নপুরী বাঁচলেই আমরা বাঁচব, কারণ এটার ভিতরেই সেই মহাশক্তি রয়েছে যা কিনা পাদ্রের হাতে পড়লে সে নির্ঘাত অনেক শক্তিশালী হয়ে উঠত। এর আগেও চেষ্টা করেছে, কিন্তু এটা কি হলো কিছুই তো বোঝা যাচ্ছে না। সব মিলিয়ে আসলেই জিনিসটা খুবই দৈব শক্তির মতো ঘটেছে। বেলাল তখন মাটিতে শুয়ে আছে। বেলালের হুঁশ নেই, তার শরীরে বেশ খানিকটা ক্ষত এবং আঘাত পেয়েছে। বেলালকে ঘিরে সকলে দাঁড়িয়ে আছে। মুনতাহার কোলের ওপর বেলাল অচেতন অবস্থায় পড়ে আছে। মুনতাহা তখন বলতে লাগলো, বেলাল, আমার বেলাল, তোমার কি হয়েছে? তোমাকে আমি কিছু হতে দিব না। মুনতাহার বাবা উপদেষ্টা এগিয়ে আসলেন, মনসুর এগিয়ে আসলেন। ততক্ষণে মনসুর বুঝে গিয়েছে নিশ্চয়ই মুনতাহা বেলালের প্রেমে পড়েছে এবং তাকে এসে ভালোবাসে। কোনোভাবেই মনসুরকে সে হয়তো ভালোবাসবে না, কারণ তার প্রতি যে টান এবং আবেগ ছিল সেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু সে তো একজন মানুষ, তার মধ্যে এই শক্তি কোত্থেকে আসলো? কেউ কিছু বুঝতে পারছে না। খানিক্ষণ বাদে ইদ্রা এবং ফিদ্রা সেখানে উপস্থিত হলো। তখন ইদ্রা ফিদ্রা বলল যে এই হচ্ছে সেই ব্যক্তি যে আমাদেরকে বাঁচিয়েছে। তবে আরেকটা সত্যও আছে, এই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা আমাদেরকে বিপদেও ফেলেছে এবং এক প্রকার ভালো হয়েছে। এ যদি আমাদের এখানে না আসতো। তখন সকলে বলে উঠল, এইখানে কিভাবে আসলো? কিছুই তো বোঝা যাচ্ছে না। একজন মানুষ আমাদের স্বপ্নপুরীতে এত দিন ধরে রয়েছে, আমরা কেউ কিছু জানি না। আর এ বাইরে থেকে ভিতরে কিভাবে প্রবেশ করলো? এর ভিতরে তো কোনো মানুষ আসা নিষেধ, এবং সেটাও বাহিরে কেউ না গেলে আনা সম্ভব না। তখন মনসুর বলল যে, মহারাজ, আমাকে ক্ষমা করবেন। আসলে বিষয়টা আমার সাথেই ঘটেছিল, আমি বাইরে গিয়েছিলাম। তখনই মুনতাহা বলে উঠল, মনসুর ভাই, আপনার কাঁধের উপর কেন দোষ নেবেন? আসলে বিষয়টা আমি ঘটিয়েছি। আমি এক রাত্রেবেলা বুঝতে না পেরে এই বেষ্টনীর বাইরে চলে গিয়েছিলাম। তারপর এক তান্ত্রিকের খবরে পড়ে আমি সেখানে প্রায়ই আটকা পড়তে গিয়েছিলাম। তখন এই ছেলেটি আমার প্রাণ বাঁচিয়েছিল এবং তখন কোনো কিছু বুঝতে না পেরে ওই ছেলেটিকে সমেত আমরা এখানে চলে আসি। তারপরেই ঘটে বিপত্তি। সেই তান্ত্রিক ছিল পাদ্রর একজন চেলা এবং সে তখন এই গোমর ফাঁস করে দেয় এবং সকলকে জানিয়ে দেয় যে আমরা এখানে আছি। তারপর থেকে আমরা আসলে সত্যি বুঝতে পারি যে এরকম ঘটনা ঘটে যাবে। তবে বেলালের মধ্যে এরকম অলৌকিক শক্তি কিভাবে আসলো সেটা আমরা জানি না। তখন মনসুর বলল যে, আমি জানি, সেদিন যখন আমি ওর উপর হামলা করেছিলাম তখন ও ওই সেই বড় নদীর ভিতরে পড়ে গিয়েছিল, যেটা সরাসরি আমাদের সেই এনার্জি শক্তির সাথে কানেক্টেড, এবং সম্ভবত পানির ভিতর থেকে কোনো একটা ওইখানকার এলিমেন্ট ওর রক্তে মিশেছে, যেটার মাধ্যমে ও এই শক্তি অর্জন করেছে। তবে এটা সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা ছিল না, এবং ও আমাদের একজন দেবদূত হয়ে রক্ষা করেছে। যদিও ও এইসব ধ্বংসযজ্ঞের মূল হোতা, কিন্তু আমাদের রক্ষাকর্তাও। কিন্তু সব মিলিয়ে ওর জন্য কিন্তু আলটিমেটলি ভালোই হয়েছে, কারণ পাদ্র আর কোনোদিন সাহস করবে না আমাদের দিকে আসতে, এবং পাদ্র বুঝে গিয়েছে যে স্বপ্নপুরীর দিকে চোখ বাড়ালে ওর অবশ্যই অনেক ক্ষতি হবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে পাদ্রর দুটো শক্তি কেটে ফেলেছে ও, এবং বাকি দুটোও সে কেটে ফেলতে পারত, কিন্তু পাদ্র এত শক্তিশালী হয়ে এখান থেকে পালিয়েছে। তার মানে আমাদের স্বপ্নপুরীর আর কোনো ভয় নেই,
খানিকক্ষণ বাদে ইদ্রাফিজা বলল, মহারাজ, আমাদের এখান থেকে দ্রুত প্রস্থান নেওয়া উচিত। আমরা সমস্ত কিছু তো দ্রুত রেডি করছি, রেডি করে দ্রুত আমরা এখান থেকে প্রস্থান নিব। ততক্ষণে সেই পুরো স্বপ্নপুরী আকাশে ভাসছে এবং উত্তরের দিকে যেতে শুরু করেছে। উত্তর পশ্চিমে তারা হয়তো তাদের নতুন ঘাঁটি গাড়বে। ইদ্রাফিজরা দুই দিকে চলে গেল এবং চাকতি ফুল স্পিডে ঘুরিয়ে দিল। তখন সেই রাজ্য সমেত সেখান থেকে খুব দ্রুত গতিতে সেই পুরো আইল্যান্ড বা পৃথিবী এখান থেকে যেতে শুরু করলো। স্বপ্নপুরীর চারিদিকে যেন অন্যরকম মাতম ছেয়ে আছে। তখন মুনতাহা তাকে কোলে নিয়ে উপরে দাঁড়িয়ে বলল যে আজকে থেকে তোমাদের রক্ষাকর্তা এই বেলাল, এ না থাকলে তোমরা হয়তো জীবিত বাঁচতে পারতে না। সকলে বেলালের জয়ধ্বনি দিতে লাগলো এবং চারিদিকে বেলাল বেলাল বলে জয়ধ্বনি দিতে লাগলো। সকলে যেন এক প্রকার ধ্বংসযজ্ঞ থেকে উঠে এসেছে। আর চারিদিকে তখন নতুন পরিবেশ সৃষ্টি করার একটা মহল। কতক্ষণ সময় পার হলো জানা গেল না, তবে মাঝখানে নির্ঘাত 4-5 দিন সময় কেটেছে। বেলালে ততদিন জ্ঞান ফেরেনি, কারণ জ্ঞান ফেরার মতো অবস্থায় সে ছিল না। তার শরীরের যে কন্ডিশন, সে এমনিতেই কয়েকদিন ধরে ঘুমিয়ে তার ভিতরে এক ধরনের অন্যরকম শক্তি ভর করেছে। 5 দিন পরে বেলালের জ্ঞান ফিরল। সে মুনতাহার কক্ষেই তখন শুয়েছিল। মুনতাহা তার হাত ধরে পাশেই বসে থাকে। বেলাল যেন কয়েক মুহূর্তের মধ্যেই এই স্বপ্নপুরের একটা অন্যরকম শক্তিতে রূপান্তর হয়েছে এবং সকলের মুখে মুখে বেলাল বেলাল এবং এইসব নিয়েই যেন মাতামাতি। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই মহারাজ তার সঙ্গে দেখা করতে আসলেন। বেলাল উঠে বসল, কিন্তু সে আসলে বুঝতে পারছে না যে সে কি বলবে। তখন সে সকলকে বলল, আমাকে মাফ করবেন, সম্ভবত আমার জন্যই আপনাদের এই বিপত্তি ঘটেছে। আমি যদি এখানে না আসতাম তাহলে এরকম কোনো কাহিনী ঘটতো না। মহারাজ তখন বেলালের হাত ধরে বললেন, তুমি আমাদেরকে বাঁচিয়েছ এবং আমরা সেখান থেকে নিরাপদে সরে আসতে পেরেছি। আমাদের সমস্ত জায়গায় সুরক্ষা বেষ্টনী আবার নতুন করে তৈরি করা হচ্ছে। তবে তুমি আমাদের এখানকার একজন হোতা হয়ে দাঁড়িয়েছ, যে কিনা আমাদেরকে রক্ষা করেছে। তুমি নিজেকে দোষ দিও না। আমি তোমার প্রতি কৃতজ্ঞ এবং পুরো স্বপ্নপুরীবাসী তোমার প্রতি কৃতজ্ঞ। তোমাকে সবাই দেখতে চেয়েছে এবং তুমি সুস্থ হবে সেজন্য সকলে তোমার জন্য দোয়া করছে। তোমার সুস্থতার জন্য সকলে আর আশেপাশে যত ডক্টর আছে সকলকে নিয়ে এসে তোমার সুস্থতা আমরা নিশ্চিত করেছি। আশা করি তুমি আমাদের মাঝে থাকবে এবং আমাদের রক্ষাকর্তা হয়ে। বেলাল তখন বলল, আমি সামান্য নগণ্য মানুষ মাত্র, দয়া করে আমাকে এরকম এত ভালো বলবেন না। তখন মুনতাহা বলল, হয়েছে, এখন তুমি রেস্ট নাও। তখন সকলে চলে গেল। মুনতাহা বলল যে একদমই কিন্তু কোনো প্রকার নড়াচড়া করলে চলবে না, তুমি এখন থেকে আমার সঙ্গে থাকবে এবং যা কিছু বলবো তাই করবে, ঠিক আছে? বেলাল বুঝতে পারছে যে মুনতাহার আচরণে অনেকটা পরিবর্তন এসেছে। বেলাল তখন বলল, কি ব্যাপার মুনতাহা, তুমি আমাকে এত যত্ন করছো কিসের জন্য, কি ব্যাপার? মুনতাহা তখন বলল, তোমাকে যে ভালোবেসে ফেলেছি সেই জন্য। তাকে আমি জানতাম? বেলালের মুখ হা হয়ে গেল। তখন মুনতাহাকে সে বলল, হ্যাঁ, কি বললে তুমি? মুনতাহা তখন বলল, কিছু না, এখন বসো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। খাওয়ানো কতদিন হয়ে গিয়েছে, জ্ঞান ফিরেছে, আমি বেশ খুশি পেয়েছি। মারিয়া তখন দরজার সামনে দাঁড়িয়ে আছে। মারিয়া মুনতাহাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দিস। আসলে সেই সিচুয়েশনে। তখন মুনতাহা বলল, আরে সমস্যা নেই, তুই যেটা ভালো মনে করেছিস সেটা করেছিস, তবে তোর প্রতি আমার বিন্দুমাত্র ক্ষোভ নেই। তারপর মুনতাহা নিচের দিকে চলে গেল। রাজ্যের চারিদিকে যেন সুন্দরভাবে আবার সুন্দর করে ফুটে উঠেছে। তারা তাদের যে মূল স্থান আর্কটিক সাগরের উপরে চলে এসেছে, যেখানে তারা আসতে চেয়েছিল। এখানকার যেসব রাজারা ছিল আশেপাশের, তারা বিদায় নিয়ে সেদিনকে প্রস্থান নিয়েছিল এবং যেসব শয়তান জিনদেরকে তারা আটক করেছিল তাদেরকে তাদের পুরানো ঠিকানায় ওইখানে একটা কারাগার আছে, সেখানে বন্দি করে রাখা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে পূর্ণ প্রশিক্ষণ দেওয়া মাত্রই ছাড়া হবে, তাছাড়া কোনোভাবেই ছাড়া হবে না। আর্কটিক সাগরের নিচে একটা জায়গা আছে, যে জায়গায় সমস্ত কয়েদিদেরকে বন্দি করে রাখা হয়েছে এবং সেটা মনসুর নিজে করেছে। এই রাজ্যে যত শয়তান জিনেদের উপদ্রব হয় তাদেরকে এই কারাগারের ভিতরে রাখা হয় এবং সেখানেই তাদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে তারা কখনোই আর ডার্ক ওয়ার্ল্ডে ফিরে না যায় এবং কালো জাদুর মাধ্যমে এমনভাবে তাদের ভেতর থেকে সেই জিনিসগুলো সরানো হয় যে তারা পুনরায় স্বপ্নপুরীর গার্ডের দায়িত্বে বহাল থাকতে পারে। মনসুর মুনতাহার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ততক্ষণে মুনতাহা বেলালের সমস্ত কিছু সম্পূর্ণ করে ফেলেছে। বেলাল বিশ্রাম করছে এবং একটা জায়গায় বসে বাইরের পরিবেশ দেখছে। কয়েকদিন আগে কি ধ্বংসযজ্ঞ সে দেখেছে, তবে আচমকা তার মধ্যে এরকম শক্তি যা কিনা তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। তার মধ্যে এরকম শক্তি কিভাবে আসলো সে আসলে কিছু বুঝতে পারছে না। তারপর মনসুর এসে বলল, কি ব্যাপার মুনতাহা, আর বেলাল কেমন আছো তুমি? বেলাল তখন বলল, জি মনসুর ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন?
মনসুরের চোখের দিকে তাকানো যাচ্ছে না, কারণ মনসুর জেনে গিয়েছে যে মুনতাহা তাকে ভালোবাসবে না। সে সম্ভবত বেলালকে ভালোবেসে ফেলেছে এবং সেটা সেদিনকে বলেওছে। সব মিলিয়ে কেমন যেন মনসুরের তালগোল পেকে যাচ্ছে। সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসি। সে সম্ভবত আর কখনোই মুনতাহার কাছে আসবে না। মনসুর একজন সেনা, সে সেনাই থাকবে। তার ভালোবাসার মানুষটি বা যাকে সে ভালোবাসত সে হারিয়ে গিয়েছে, এই কারণে সে ওইখান থেকে চলে গেল। মুনতাহা বলল, মনসুর ভাই কিছু বলবেন? তারপর মনসুর চলে গেল। বলল না। বেশ খানিক্ষণ পরে দুজন রক্ষী সেখানে উপস্থিত হলো। তারপর তারা জানালেন যে বেলাল ভাই এবং আপনাকে মহারাজ রাজ দরবারে ডেকেছেন এবং আপনাকে সেখানে যাওয়ার জন্য তলব করেছেন। তখন মুনতাহা বেলালকে বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমরা সেখানে যাই। বেলাল খানিকটা সুস্থ হয়েছে, তবুও তার মধ্যে অসুস্থতার ছাপ দেখা যাচ্ছে। সম্ভবত সে বেশ খানিকটা আঘাত পেয়েছিল সেই দিন, এই কারণে খুব সহজে সারছে না। আর সে যেহেতু মানুষ, তার মধ্যে ক্ষতটা একটু থাকবেই। তারা দুজন বের হলো সিঁড়ি দিয়ে এবং নিচে নামলো। তারপর মুনতাহা বলল, তুমি কি যেতে পারবে নাকি তোমাকে ধরে নিয়ে যাব আমি? বেলাল তখন জানালো যে আমি হেঁটে যাব গ্রামের ভেতর দিয়ে, দেখি মানুষ আমাকে চিনতে পারে কিনা, বা মানুষ আমাকে নিয়ে কীভাবে সেটা আমি দেখতে দেখতে যাব। তবে অবশ্যই ছদ্মবেশে গেলে বোধহয় ভালো হবে, তাই না? নাহলে মানুষ যদি ঘিরে ধরে। মুনতাহা তখন বলল, চলো, তুমি এত বড় সেলিব্রিটি হয়ে যাওনি যে তোমাকে সকালে ঘিরে ধরবে। তারপর মুনতাহা এবং বেলাল দুজনে হাঁটতে শুরু করলো। একটা জঙ্গলের রাস্তা ধরে তারা হেঁটে যাচ্ছে। এই অঞ্চলে শুধুমাত্র গাছপালা দিয়ে ভর্তি, আর বাড়িঘর দৌড় শহরের মধ্যে। মুনতাহা যেখানে থাকে সেই বাড়ির আশেপাশে তেমন ছোটোখাটো বাড়িঘর দৌড় নেই, কারণ এটা উপদেষ্টার বাড়ি। তারপর তারা তাদের মূল গেট থেকে বাইরে বের হলো। রাস্তা দিয়ে তারা দুজন হাঁটছে। রাস্তায় কোনো লোকজন নেই, কোনো জিন নেই। বেলাল মুনতাহাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি আমাকে যেটা বলেছিলে সেটা কি সত্যি আদতেও? মুনতাহা তখন বলল, চুপ করো তো, চলো হাঁটো, এত কথা বলো কিসের জন্য? যখন দেখতে পারবে তখন বুঝতে পারবে, আর তুমি বুঝতে পারছো না। তখন বেলাল বলল, না আমি বুঝতে পারি না কিছু, তুমি বলো, আমি শুনতে চাই। তখন মুনতাহা যখন বলবে, ওই সময় একদল লোক এসে বেলালকে ঘিরে ধরলো। বলল কি যে, আরে আমাদের বেলাল যে, কি অবস্থা, এখন সুস্থ আছেন আপনি? বেলাল তখন বলল, জি, কিন্তু তখন ওনারা বলল যে আমরা এই রাজ্যবাসী, আপনার জন্যই তো আমরা সেদিনকে রক্ষা পেয়েছিলাম, আমি দেখেছিলাম। ছোট ছোট বাচ্চা জিনেরা এসে বেলালকে ঘিরে ধরলো। বললো কি যে, বেলাল ভাইয়া, বেলাল ভাইয়া। তারা কখনো মানুষ দেখেনি, ইভেন এই অঞ্চলের কোনো জিনেরাই কখনো মানুষ দেখেনি। মানুষ দেখবেও বা কীভাবে, এখানে তো কোনোদিন মানুষ আসা নিষেধ রয়েছে। সকলে দেখে বেলালকে চমকে গেল। বেলাল তখন বলল যে, এরকম হাঁটতে থাকলে সত্যি আমি চলতে পারবো না, আমি তোমাকে বলেছিলাম না যে আমাকে ছদ্মবেশে যাওয়া উচিত। মুনতাহা তখন বলল, হ্যাঁ তা ঠিক বলেছিলে, তবে তুমি কীভাবে বুঝতে পারলে? আমি বললাম, বুঝতে না পারার কি আছে, এটা কমন বেসিক সেন্স, আমি যতদূর জানি। তখন একে একে রাস্তার মাঝখানে সবাই তাকে দেখতে লাগলো এবং বলল যে, বেলাল ভাই যাচ্ছে, বেলাল ভাই যাচ্ছে। ঠিক তখনই সামনে একদল মানুষ তার দিকে ছুটে আসলো। মানুষ তো নয়, তারা জিন। তবে বেলালের মুখ থেকে বারবার মানুষ বেরিয়ে যাচ্ছে, কারণ সে তো এর আগে এরকমভাবে কখনো চলাফেরা করেনি। বেলাল তখন না চাইতেও একটা উপরের দিকে উড়ার চেষ্টা করতেই সে আকাশে ভেসে উঠল। অন্যান্য জিন প্লাস মুনতাহার মতো সে এখানে আকাশে ভাসতে পারছে। কি আশ্চর্য বিষয়, এটা কি সম্ভব? কোনো মানুষ কোনোদিন আকাশে ভাসতে পারে? তার ইচ্ছে, তার ডানা নেই, কোনো কিছু নেই, অথচ সে বাতাস কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মুনতাহা তার পেছন পেছন আসছে। মুনতাহা তখন বলল, আরে বেলাল, আসতে যাও না, আমি তো তোমার সাথে পারছি না। মুনতাহা তখন তার পেছন পেছন এসে বেলালকে আকাশপথে জড়িয়ে ধরল। বলল কি যে, তুমি আসলে ফাজিল হয়েছ, আমাকে রেখে এখন চলে যাচ্ছ, উঠতে শিখেছো তো এই জন্য। মুনতাহা এই কথা বলতে বেলাল বলল, আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি চলো, আমাদেরকে মহারাজ তলব করেছেন। মুনতাহা তখন বলল, পরে যাব, তোমাকে একা পেয়েছি, আমাকে ছেড়ে দিব? আমি বললাম, কেন, তুমি কি রুমে আমাকে একা পাও না? তখন কি আমাকে না ছেড়ে বসে থাকো নাকি? আচ্ছা, আমি যখন ঘুমিয়েছিলাম তখন তুমি কি করতে বলো তো? মুনতাহা তখন বলল, আমি তোমাকে বলবো না। কেন বলবো? আমার ব্যাপার সেটা। তাই বলতেই বেলাল তার কাছে গিয়ে সে বলল, দাঁড়াও, তোমাকে দিচ্ছি। ওটা বলতেই পাশ দিয়ে একটা বড় জিনের বহর যাচ্ছিল। তখন তারা থেমে গেল। আরেকটা আকাশের একটা উপরে উঠে গিয়েছে। বেলাল বলল, আমাদেরকে তাড়াতাড়ি যাওয়া উচিত, যেহেতু তারা তলব করেছে। তারপর দুজনে উড়ে সেই রাজপ্রাসাদের উপরে ল্যান্ড করলো। সেখানে থাকা বেশ কিছু রক্ষী তাকে দেখে সালাম করলো। তারপর বেলাল একটু একটু করে ভেতরের দিকে ঢুকে গেল। রাজদরবারের কাছে যেতেই মহারাজ দাঁড়িয়ে বললেন, এই তো চলে এসেছে আমাদের বেলাল সাহেব, আসুন, ভেতরে আসুন। তারপর বেলাল মুনতাহার ভিতরে গেল। বেলালের জন্য আলাদা একটা চেয়ার সেখানে রাখা হয়েছে এবং সেখানে সমস্ত কিছু
তার জন্য প্রস্তুত করা হয়েছে। তারপর তাকে সেখানে বসতে দেওয়া হলো। পাশেই মুনতাহা বসল। উপদেশটা বুক যেন গর্বে ভরে যাচ্ছে, কারণ এরকম একজন লোক তাদের এখানে এসেছে। মহারাজ তখন বললেন, যদিও তার কারণেই আমাদের এখানে এরকম আসতে হয়েছে, তবে একটা জিনিস ভালো হয়েছে, আমরা আমাদের জিনিসটাকে নিরাপদে আনতে পেরেছি এবং সেটা আসলে খুব ভালো। বিষয়টা আমরা খুব সুন্দরভাবে অবলোকন করতে পেরেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বেলাল সাহেবকে আমরা আমাদের বুদ্ধি উপদেষ্টা পদে নিযুক্ত করব এবং সমস্ত ধরনের বুদ্ধি বিবেচনা এবং যা যা করা যায় সেই আমাদেরকে দিবে এবং সে একজন মন্ত্রীর দায়িত্ব পালন করবে এবং একজন সম্মানিত ব্যক্তি হিসেবে আমাদের এই জিনের জগতে থাকবে স্বপ্নপুরীতে। সকলে তখন রাজি হলেন। বেলাল আসলে কিছু বুঝতে পারছে না সে কী করবে। বেলাল তখন বললেন যে, মহারাজ আসলে আমাকে ক্ষমা করবেন, আমি তো এইখানকার কেউ না, বা আমি আচমকা এখানে চলে এসেছি। আমি যদি এখানে থাকি সেই ক্ষেত্রে নির্ঘাত এখানে অনেকের সমস্যা হবে, বা আমি তো মানুষ, আমি তো জিন না, আমি হয়তো এখানে থাকতেও পারবো না। আমাকে আজ দিন আমি আমার বাড়িতে গিয়ে থাকতে চাই, বা আমি আমার নিজের জগতে গিয়ে থাকতে চাই। এখানে আপনারাই হয়তো ভালো বুঝবেন সব কিছু, আপনাদের পরিস্থিতি বা আপনাদের পরিবেশ আপনারাই খুব ভালোভাবে জানেন। বেয়াদবি মাফ করবেন, তবে আমার মনে হয় না যে আপনাদের মধ্যে একজন মানুষ হয়ে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা আপনারা কেউ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তখন মহারাজ বললেন যে, কি বলছো বেলাল, তুমি আমাদের এত বড় উপকার করেছো, আর আমি যতদূর জানি তুমি। তাই বলে মহারাজ থেমে গেলেন। থেমে যাওয়ার পরে বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমাকে অনুরোধ করব, তুমি যেন আমাদের উপদেষ্টা পরিষদে যোগ দাও এবং একজন মন্ত্রীর দায়িত্ব পালন করো। তুমি থাকলে আমাদের রাজ্য অনেক ভালোভাবে এগিয়ে যাবে এবং আর কোনোদিন কোনো বিপদের সম্মুখীন হবে না। তুমি ছিলে বলেই আমরা হয়তো এখন পর্যন্ত বেঁচে আছি। তারপর বেলাল বলল, তা ঠিক, তবে আমার মনে হয় না যে আমি এই পদের যোগ্য, বা যেভাবেই হোক আমি সামান্য একজন ভিক্ষুকের ছেলে, আমি কিন্তু কোনো উচ্চ পদমর্যাদা সম্পন্ন মানুষ না, বা আমি পড়ালেখাও তেমন একটা করিনি, অশিক্ষিত। তখন মহারাজ বললেন, তোমার যোগ্যতাই তোমার প্রমাণ, তবে তুমি যদি করতে চাচ্ছ না সেহেতু দরজা তোমার জন্য খোলা রইল, কিন্তু তুমি আসতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো। তারপর খানিকক্ষণ বাদে সেখানকার সভা শেষ হয়ে গেল। বেলাল বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর তখন মুনতাহা তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এভাবে না করলে কিসের জন্য? মুনতাহার এই কথা শুনে বেলাল বলল, কিছু সমস্যা আছে। সমস্যা নাম্বার 1, প্রথমত আমি এখানকার কেউ না। কিছুদিন বাদে এখানকার জিনেদের মধ্যে একটা অন্যরকম অনীহা চলে আসবে আমাকে ঘিরে। আর তারপরের বিষয় হচ্ছে, আমাকে তো মানুষের দুনিয়ায় ফেরত যেতেই হবে, আমি তো এখানে চিরদিন থাকতে পারবো না, তাই না? আর আমি খুব শীঘ্রই হয়তো মারা যাব, তোমাদের মতো এত বছর হয়তো বাঁচবো না আমি। সব মিলিয়ে আমাকে এখান থেকে চলে যেতেই হবে, আমাকে বাড়ি যেতে হবে। আমি অনেকদিন আমার মাকে দেখি না, আমার মা কেমন আছে, কোথায় আছে? মুনতাহা তখন বলল, তোমার মায়ের সুরক্ষার জন্য আমি তো সেখানে কয়েকজন জিন নিয়োগ করে রেখেছি, তারা সেখানে তোমার মাকে দেখছে। আমি বললাম, আমার মাকে দেখা না দেখা কি কথা, সে তার নিজেটা নিজে করে খেতে পারে। মুনতাহা বলল যে, এই ব্যাপার তাই না, চলো আজকে আমরা একটা জায়গায় যাই, ঘুরতে যাবো তোমাকে নিয়ে। বেলাল বলল, কোথায় যাবা? তাই বলে মুনতাহা বেলালের হাত ধরল। হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একদম শহরের শেষ সীমানায় একটা জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটা জায়গা, ওপর থেকে বিশাল আকৃতির ঝর্ণা নিচের দিকে পড়ছে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশ। এখানকার প্রত্যেকটা গাছে গাছে নানান ধরনের ফুল ফুটে থাকে এবং সেই ফুলগুলো অদ্ভুত রকমের ঘ্রাণওয়ালা এবং সুন্দর। বেলাল সেখানে বসলো, মুনতাহা তার পাশে বসলো, বসে বলল যে, বেলাল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার কথা কি তোমার মনে হবে না? এই যে আমি যে তোমাকে এত ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, তুমি কি আমাকে বাসো না? বেলাল তখন বলল, তুমি যতক্ষণ না আমাকে ভালোবাসো তার থেকে বেশি ভালো আমি তোমাকে বাসি। প্রথম দিন যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন তোমাকে পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে একটা জায়গায় আমি বারবার আটকে যাই। তুমি একটা জিনের বড় উচ্চপদস্থ জিনের মেয়ে, আর আমি স্বাভাবিক একটা ভিক্ষুকের ছেলে, একজন মানুষ। সম্ভবত তুমি আমাকে কোনোদিন গ্রহণ করতেও না। যদি আমি এখান থেকে চলে যেতাম হয়তো আর কোনোদিন খোঁজও করতে না। তবে তুমি বেশ ভালো একটা জিন, পরি জিন, যে কিনা আমার খেয়াল রেখেছে, এবং সেদিনকে তোমাকে ওইখান থেকে বাঁচানোর দায়িত্ব আমারই ছিল, এবং আমি তোমাকে হয়তো সেদিনকে বাঁচিয়েছিলাম আমার দায়িত্ববোধ থেকে। তবে ভালোবাসা এই জিনিসটা একা একাই হয়ে গিয়েছে তোমার প্রতি। তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি আমি, তবে আমি এখানে থাকতে পারবো না। আমি সম্ভবত বাড়িতে ফিরে যেতে হবে আমাকে, কারণ জিন জগৎ এবং মানুষের জগৎ দুটো জগৎ আলাদা, এবং এই দুই জগৎকে মিলালে চলবে না।
সম্ভবত আমাকে ফিরে যেতে হবে এবং এটা নিয়মের বাইরে যে কোনো মানুষ জিনেদের সঙ্গে থাকবে। মুনতাহার তখন চোখে যখন জল চলে আসলো, বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তখন বেলাল মুনতাহাকে জড়িয়ে ধরে বলল, কখনোই না, আমরা সবসময় একত্রে থাকবো কোনো না কোনোভাবে। আর আমি তো এখন চাইলে তোমার এখানে আসতে পারবো, তাই না? তবে এত বড় একটা দায়িত্ব যেটা কিনা মহারাজ আমাকে দিতে চাচ্ছেন, সেটা কি নেওয়া আমার উচিত হবে তুমি বলো? মুনতাহা তখন বলল, তুমি যেটা বলবে সেটাই, তবে আমাকে ছেড়ে কখনো যেও না, হ্যাঁ? এটা বলতেই মুনতাহা তার ঠোঁট বেলালের ঠোঁটের সঙ্গে লাগিয়ে চুমু খেতে লাগলো। বেলাল এর আগে কোনোদিন কাউকে চুমু খায়নি, এই প্রথমবার। মুনতাহার সঙ্গে থাকতে থাকতে তার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এসে গিয়েছে। সে মুনতাহাকে অনেক ভালোবেসে ফেলেছে এবং মুনতাহা তাকে যে চুমু খাচ্ছে এটাও তার কাছে জন্য স্বর্গীয় অনুভূতির মতো। তার অন্যরকম লাগছে। তারপর তারা বেশ খানিকক্ষণ সেখানে বসে থাকলো, গল্প করলো অনেকক্ষণ। মুনতাহা এবং বেলাল একত্রেই থাকে সবসময়। রাত তখন ভীষণ গভীর, আকাশের একদম উপরের সীমানায় উঠে গিয়েছে। চারিদিকে শুধুমাত্র মেঘ, আর মেঘের ফাঁক উপরে রয়েছে সূর্য, এবং সূর্য অপোনেন্ট সাইডে দেখা যাচ্ছে। ওই সাইডে রাত আর এই সাইডে হচ্ছে দিন, এক পাশে সূর্য অন্য পাশে চাঁদ। কি অদ্ভুত দৃশ্য! এরকম দৃশ্য এর আগে বেলাল কোনোদিন দেখেনি, তার চোখে পড়ারও কথা না। কি সুন্দর, কি মনোরম, কি চমৎকার! সব মিলিয়ে বেলাল তখন বলতে লাগলো, এই দৃশ্য কি আমি কখনো দেখেছি, বা এরকম সুখ কি আমার কপালে সইবে? মুনতাহা তখন বলল, আমি যে তোমাকে ভালোবাসি এই জন্য তুমি এগুলো দেখতে পাচ্ছ, এবং সারা জীবন তোমাকে দেখিয়ে যাব। চলো আমরা বাসায় ফিরে যাই। বাড়িতে আসার পর মনসুর এবং মুনতাহা এবং পাশাপাশি বেলালকে খাবার টেবিলে ডাকলো। মনসুর এখান থেকে যায়নি। মনসুর যেহেতু রক্ষী, সেহেতু উপদেষ্টা মহলে তার আবার গার্ডের দায়িত্ব পড়েছে। মনসুর মূলত এই কারণেই মুনতাহার প্রেমে পড়েছিল যে এই উপদেষ্টার ভবনে সে প্রধান গার্ডের দায়িত্বে রয়েছে। উপদেষ্টা সাহেব বসে আছেন, পাশে মনসুর, তার পাশে রয়েছে মুনতাহা এবং বেলাল। উপদেষ্টা বললেন যে তুমি আমাদের অনেক উপকার করেছ এবং আমি তোমাকে অনুরোধ করবো এখানে থেকে যাওয়ার জন্য। মহারাজের কথাটা তুমি চিন্তা করো। সব মিলিয়ে কি হবে সেটাই তো আসলে বোঝা দুষ্কর, বা বোঝা যাচ্ছে না। তুমি থাকো এখানে, থাকলে ভালো হবে, আমরা খুশি হব। তখন বেলাল বলল, আমি আগে ফিরে আসি, ঘুরে আসি আমার দুনিয়া থেকে। আসলে বাড়িতে যাই না অনেকদিন, মাকে খুব মিস করছি। আমি কালকেই যেতে চাই, যদি আপনার অনুমতি দেন। তারপর না হয় ভেবে দেখব। উপদেষ্টা তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আর মুনতাহা তুই ওকে এগিয়ে দিয়ে আসিস, ঠিক আছে? আর তাড়াতাড়ি চলে এসো কিন্তু এখানে। তোমাকে নিয়ে আমরা একটা বড় অনুষ্ঠান করব এখানে, এবং তোমাকে আমাদের সকলের প্রয়োজন। তারপর খাওয়া দাওয়া শেষ করে মুনতাহা তার বেলালকে নিয়ে তার নিজের ঘরে চলে আসলো। মুনতাহা এখানে থাকে, তবে সবসময় থাকে না। পাশের কক্ষেই মুনতাহা থাকে, তবে সেটা শুধুমাত্র দেখানো মাত্র। মুনতাহা রাত্রেবেলা ঠিকই এই রুমে চলে আসে বেলালের কক্ষে, এবং বেলালের সঙ্গেই থাকে। যে কদিন ঘুমিয়েছে বেলাল একা একা, সেই কদিন মুনতাহা তার সঙ্গেই ছিল। কিন্তু এখন তারা একে অন্যকে ভালোবাসে। এখন কি আর অন্য কক্ষে সে থাকবে? কোনোভাবেই না। রাত তখন ভীষণ গভীর। মুনতাহা তার পাশে শুয়ে আছে। বেলাল মুনতাহার বুকের ভিতরে মাথা দিয়ে যেন ঘুমাচ্ছে। মুনতাহা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং বলছে যে, তুমি চলে গেলে আর বোধহয় আসবে না আমার কাছে, তাই না? আমার এমন মনে হয় শুধু। বেলাল তখন বলল, কেন আসবো না? চলো তুমি আমার সঙ্গে আমার জগতে, তারপর সেখান থেকে আমরা আবার ফিরে আসবো। তবে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না যে কি করব। বাইরে গেলে তোমার যদি আমার কোনো সমস্যা হয়। এই কথা বলতেই তখন মুনতাহা বলল, আরে না, কোনো সমস্যা হবে না, তুমি চলো। এখন তো তুমি আমার সঙ্গে আছো আমার রক্ষা করার জন্য, তাই না? পরের দিন সকাল হলো। মুনতাহা এবং বেলাল দুজনে চলে গেল মানুষের দুনিয়ায়। সেই সীমানা বেষ্টিতে বেরিয়ে যাবার পথে মানুষের দুনিয়ার সমস্ত জিনিস তারা দেখে গেল। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত তারা পাড়ি দিচ্ছে, এবং সমুদ্র, বড় বড় পাহাড়, পর্বত, ইমারত, যা কিনা বেলাল এর আগে কোনোদিন দেখেনি, সেগুলো পাড়ি দিয়ে তারা চলে আসলো তার নিজের গ্রামে। বেলাল দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সামনে। এই বাড়িটা কত দিন ধরে সে দেখে না। আর তার মায়ের কাছে এসে সে অবাক হয়ে গেল। বাড়িতে আসার পর সে জানতে পারল যে তার মা তো আজকে থেকে প্রায় 2 সপ্তাহ আগেই মারা গিয়েছে। তার মায়ের সম্পর্কে কিছু জানে না। বেলাল সঙ্গে সঙ্গে কান্নায় ফেটে পড়ল এবং বলল যে, আমার মা, আমি তাকে শেষ দেখা দেখে যেতে পারিনি। কি আশ্চর্য, সে মারা গেল, অথচ মুনতাহা তোমরা আমাকে কিছু জানালে না। তখন মুনতাহা বলল, তোমাকে কিভাবে জানাবো বলো?
তুমি তো শুধু ঘুমাও, আর ঘুম থেকে জেগে উঠলে তুমি একরকম অন্যরকম আচরণ করো। আর এটাও আমি জানতে পেরেছি মাত্র 3-4 দিন আগে। তখন তুমি গভীর ঘুমে বিভোর, আর তারপর তো তোমার জ্ঞান ফিরেছে এই কয়েকদিন আগে। আমি আসলে তোমাকে দুঃখ দিতে চাচ্ছিলাম না, তবে এটা আসলে খুব খারাপ ঘটেছে। তখন বেলাল রেগে গিয়ে বলল, তুমি আমাকে বলবে না যে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, এত বড় করেছে, সেই মা মারা গিয়েছে? আমি সেটা মেনে নিতে পারছি না। বেলাল তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আছে। তার মায়ের কবর, এই ঘরটুকু বাদে বেলালের জীবন আর কিছু রইল না। সে এখন এখানে থেকেই বা কি করবে? সে কি ফিরে যাবে তাহলে জিনের জগতে, যেখানে সে আসলে এতদিন ছিল? তার আসলে মাথায় কিছু ঢুকছে না। সে কি করবে? তার মা নেই। তার মার কথা খুব মনে হতে লাগলো। তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে এসে বুক ফাটিয়ে কান্না করতে শুরু করলো। আশেপাশে সকলে এসে বেলালকে বলল যে, তুই কই ছিলি? তোর মা মারা গেল। তাকে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলতে লাগলো। এমনিতেই বেলালদেরকে নিচু জাত বলে তাদেরকে খারাপ কথা বলতে কেউ একটুও কার্পণতা করে না, তবে এবার তারা যেন আরও সুযোগ পেয়ে গেল। সঙ্গে সঙ্গে যারা তাদেরকে খারাপ কথা বলল, কয়েকটা জিন এসে তাদের ঠ্যাং ধরে উপরে উঠিয়ে ফেলে দিল। তখন তারা বুঝতে পারল যে বেলাল নিশ্চয়ই কোনো শক্তি সঞ্চয় করে নিয়ে এসেছে। বেলাল সেখানে বেশ খানিকক্ষণ বসে রইল। সন্ধ্যা হয়ে এসেছে। বেলাল কি করবে কিছু বুঝতে পারছে না। তখন সে মুনতাহাকে বলল, তুমি চলে যাও এখান থেকে, আমি তোমাকে আর দেখতে চাই না। তুমি যাও, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। মুনতাহা তাকে বেশ খানিকক্ষণ বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। বেলাল ভীষণ রেগে আছে, কারণ মুনতাহা এবং তারা তার মায়ের খবর, মৃত্যুর খবর তাকে জানায়নি। বেশ খানিকক্ষণ ওইখানে থেকে মুনতাহা চলে গেল কান্না করতে করতে। সে তার নিজের রাজ্যের দিকে রওনা দিল, কারণ বেলাল তাকে অনেকভাবে বকাঝকা করেছে। বেলালের মা মারা গিয়েছে। সে কবরস্থানে সেখানে বসেই ঘুমিয়ে পড়ল। রাত তখন ভীষণ গভীর। সে উঠে দেখল কি যে সে সেখানে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে এসে একা একা, একে তো মুনতাহার সাথে এরকম খারাপ ব্যবহার করার জন্য সে খুবই অনুতপ্ত, তারপর তার মা মারা গিয়েছে, আর সে কি করবে কিছু বুঝতে পারছে না। রাস্তার ধারে বসেছিল। ঠিক তখনই দুজন জিন তার উপর দূর থেকে হামলা করলো। বেলাল কোনোভাবেই তার প্রতিহত করতে পারছে না। বেলালের শক্তি কাজ করছে না। কি ব্যাপার? এখানে বেলালের সেই শক্তি কাজ করছে না। বেলাল সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড় দিল, কারণ বেলাল আকাশে উঠতে পারছে না, কোনোভাবেই সেই আগুনের গোলা বর্ষণ সে করতে পারছে না। এই দুজন আর কেউ না, মনু মিয়ার দুই চালা, এবং মনু মিয়া সেখান থেকে পালিয়ে এসেছিল। পালিয়ে আসার পর বেলালকে দেখেই তার পিছনে লেগেছে। বেলাল সঙ্গে সঙ্গে দৌড় দিল, কারণ এখানে থাকলে সে নির্ঘাত মনু মিয়ার হাতে হয়তো মারা পড়বে, আর এখানে তার শক্তি কোনোভাবেই কাজ করছে না। বেলাল দৌড়ে একটা জায়গায় এসে আশ্রয় নিল। জিন দুটো তখন বলল, শয়তানটা গেল কোথায়? ওর জন্য তো এরকম কাহিনী ঘটেছে, আর ওর মধ্যে নিশ্চয়ই এখন সেই শক্তি নেই, তাকে দেখেই বোঝা যাচ্ছে, নাহলে সে পালাতো না। খানিকক্ষণ বাদে মনু মিয়া সেই ছড়িটা নিয়ে সেখানে আসলো। আসার পর বলল, ওকে খোঁজো, দ্রুত খোঁজো। ওকে নিয়ে যদি আমরা মহারাজ পাদ্রর কাছে নিয়ে যেতে পারি, তাহলে ওকে ছিঁড়িয়ে খুবলে খাবে, শাস্তি দিয়ে মারবে। মহারাজ পাদ্রর এই অবস্থা শুধুমাত্র আজকে ওর কারণে, এবং ও এখানে এসেছে কোন সাহসে? ওর শক্তি বোধহয় নেই, ওকে খোঁজো। চারিদিকে খুঁজতে লাগলো। ঠিক তখনই মনু মিয়ার সামনে বেলাল পড়ে গেল। বেলালকে দেখে মনু মিয়ার সঙ্গে সঙ্গে তার ছুরি থেকে একটা আলোক রশ্মি তার দিকে ছুঁড়ে মারল। বেলালের তখন ভীষণ কষ্ট হচ্ছে, এবং সে প্রায় অনেকটা উপরে উঠে চিৎকার চেঁচামেচি করছে। মনু মিয়াকে বলল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তোর কপালে শনি আছে না হলে। কিন্তু কোনোভাবেই তাকে ছাড়ছে না। ঠিক তখনই মুনতাহা দূর থেকে তাকে দেখে বড় একটা আগুনের গোলা সেই তান্ত্রিকের উপর ছুড়ল। ছোড়ার সঙ্গে সঙ্গে তান্ত্রিক ছিটকে নিচে পড়ে গেল। বেলালকে তখন সে ধরে ফেলল, ধরে বলল কি যে, আমি চলে এসেছি, ওরা তোমার কোনো কিছু করতে পারবে না। আর এই কারণেই আমি ভয় পাচ্ছিলাম, আমি এখান থেকে যাইনি, আমি তোমার আশেপাশেই ছিলাম। আমি জানি স্বপ্নপুরীর বাহিরে এই জিনিসটা তোমার উপর কাজ করবে না, কারণ তুমি যখন এখানে নামার পর গাড়ি থেকে হেঁটে নামেছিলে, তখনই বুঝতে পেরেছিলাম যে তোমার মধ্যে সেই শক্তিটা কাজ করছে না। এটা শুধুমাত্র কাজ করবে আমাদের স্বপ্নপুরী এবং তার আশেপাশে থাকলে, তাছাড়া কোনোভাবে কাজ করবে না। আর কাজ করতে হলেও তোমাকে হতে হবে কোনো অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে। খানিকক্ষণ বাদে 3টা গাড়ি সেখানে উপস্থিত হলো, এবং সেই গাড়ির মধ্যে রয়েছে স্বপ্নপুরীর মহারাজ, উপদেষ্টা এবং মনসুর, সাথে ইদরা ফিদরা। তারা এসে সঙ্গে সঙ্গে মনু মিয়াকে ধরল এবং বলল, এই হচ্ছে সেই মানুষের শয়তান এজেন্ট যে কিনা পাদ্রর হয়ে কাজ করে, তাই না? এরা নিশ্চয়ই আমাদের জন্য হুমকি স্বরূপ, এবং এদেরকে বন্দি করো।
সঙ্গে সঙ্গে কয়েকজন রক্ষী মনুমিয়াকে বন্দী করল এবং মনুমিয়া সেখান থেকে পালিয়ে আসলেও এখান থেকে পালিয়ে বাঁচতে পারল না এবং সম্ভবত মনুমিয়াকে তাকে নিয়ে সেখানে চিরদিনের জন্য আটক করা হবে। পাশাপাশি যে জিনগুলো মনুমিয়ার আটকে ছিল সে জিনগুলোকে ধরে বলল যে মহারাজ, আমরা আপনাদের সেনাদলে যোগ দিতে চাই। আমরা কোনোভাবেই মনুমিয়া অথবা এই পাদ্রোর সেনা থেকে থাকতে চাই না, কারণ তারা আমার বাবা মাকে হত্যা করেছে এবং আমাদেরকে ছোটবেলা থেকে এরকম গোলামি পেশায় রেখেছে। আমরা এখানে থাকতে চাই না, আমরা আপনার দলবহরে যোগ দিতে চাই। সেখানে প্রায় শতখানিকের মতো জিন ছিল। প্রত্যেকটা জিন স্বপ্নপুরীর সেনাবাহিনীতে যোগ দিল এবং বলল যে আমরা অবশ্যই ন্যায়ের পক্ষে এবং ভালোর পক্ষে থাকতে চাই। আমরা অনেক তথ্য জানি পাদ্র সম্পর্কে। পাদ্র ওইখান থেকে ফিরে আসার পর সে অনেকটা হিংস্রপরায়ণ হয়ে উঠেছে। রাজ্যে যেন অন্যরকম একটা মায়া কান্না চলছে। সমস্ত জিনেরা পাদ্রের উপর খ্যাপা, কিন্তু পাদ্র তার ঘরের ভিতরে গিয়ে, মহলের ভিতরে গিয়ে অনেক জোরে চিৎকার করে এলাকাকে জানিয়ে দিয়েছে যে সে এখন পর্যন্ত সম্পূর্ণ শক্তি হারায়নি। আমাদের রাজ্যের ভিতরে একটা অন্যরকম গড়বড় পরিবেশ চলছে। পাদ্র নিশ্চয়ই গর্তের ভিতরে ঢুকে যাবে এবং যতদিন না পর্যন্ত সে সুস্থ হবে হয়তো সে গর্ত থেকে বের হবে না। তবে ওকে যদি পুরোপুরিভাবে হত্যা করা যেত তাহলে হয়তো কোনো একটা কাজ হতো, কিন্তু ও তার পূর্ণ শক্তি নিয়ে আবার ফিরে আসবে, আবার চেষ্টা করবে আপনাদের উপর হামলা করার। তখন সে এই কথা শুনতেই মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা বলল, ঠিক আছে, এদেরকে আমাদের সৈন্যদলে ফিরিয়ে নাও। বেলাল তখন বলল, খবরদারি কাজ করতে যাবেন না, কারণ অলওয়েজ শয়তান সবসময় শয়তান এবং তারা কোনোদিন ভালো হবে না। তাদেরকে আপনি অন্য কোনো স্থানে দায়িত্ব দেন। স্বপ্নপুরের আশেপাশে তাদেরকে দুনিয়াতেও ঘেরাবেন না। তাদেরকে আপনি অন্য জায়গায় আশ্রয় দেন এবং অন্যভাবে তাদেরকে ট্রেন করুন। তখন সঙ্গে সঙ্গেই তাদেরকে সেই কারাগারে পাঠানো হলো যেখানে অন্য সেনারা রয়েছে এবং সেখান থেকে পরিশুদ্ধ করেই কেবলমাত্র তাদেরকে স্বপ্নপুরের নিরাপত্তার দায়িত্বে পাঠানো হবে। তারা সকলে রাজি হলো এবং বলল যে আমরা আর কোনোদিন কোনো খারাপ কাজে লিপ্ত হব না, কোনো কালো জাদু না। সঙ্গে সঙ্গেই মনুমিয়া সহ তাদের সকল জিনদেরকে আটলান্টিসের সেই কারাগারে নিয়ে যাওয়া হলো যেখানে তাদেরকে শুদ্ধিকরণ করা হবে। মহারাজ নিচে নেমে আসলেন। বেলাল তখন মুনতাহার পাশে দাঁড়িয়ে আছে। বেলালকে বলল যে শোনো বেলাল, আমরা চাই যে তুমি আমাদের সেখানে ফিরে যাও এবং সম্পূর্ণ রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি আমাদেরকে নাও, এবং আমি জানি যে তুমি এটা খুব ভালোভাবে চালাতে পারবে এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি মনে করি যে তুমি আমাদের সমস্ত রাজ্যকে খুব সুন্দরভাবে বুদ্ধিদীপ্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। মুনতাহা তখন বলল, তুমি চুপ করে থেকো না, তুমি রাজি হয়ে যাও। আমি জানি যে তুমি একজন ভালো মানুষ এবং ভালো শাসক হবে। তখন উপদেষ্টা বলল, আমার একটা আর্জি আছে। আমি যতটুকু বুঝতে পেরেছি আমার মেয়েটা মনে হয় বেলালকে পছন্দ করে। বেলাল, তোমার কাছে আর্জি হলো তুমি আমার জামাই হয়ে যাও, আমার মেয়েকে বিয়ে করে আমাদের এখানকাই থেকে যাও। যেহেতু তোমার মা মারা গিয়েছে শুনেছি, বিষয়টা কষ্টদায়ক, তবে আমরা চাই যে তুমি আমাদের এখানে থাকো এবং আমাদের এখানে থেকে আমাদের সমস্ত কিছুর দায়িত্বভার গ্রহণ করো। বেলাল বেশ খানিকক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি যদি সেখানে থাকলে আপনাদের উপকার হয় তাহলে আমি সেখানে থাকতে রাজি আছি এবং আমি সেখানে অবশ্যই যাব আপনাদের সঙ্গে। তখন সবাই হো হো করে উঠল এবং জয় জয় করে উঠল। বেলাল তখন গাড়ির ভিতরে উঠে বসল। বেলাল এবং মুনতাহা দুজনে বেশ খুশি, বিশেষ করে মুনতাহা, কারণ মুনতাহা বেলালকে ভালোবাসে অনেক, তার নিজের জীবনে চাইতো এবং তাকে জড়িয়ে ধরল। এই 2 মাসে বেলালের মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে এবং মুনতাহা তাকে এত পরিমাণ ভালোবাসে সেটা বেলাল মাঝে মাঝে চিন্তা করলেই তার কেমন যেন লাগে। তারা সেখান থেকে গাড়িতে উঠে গাড়ি বহর রওনা দিল স্বপ্নপুরীর দিকে। আর্কটিক মহাসাগরের উপরে তাদের সেই স্বপ্নপুরী, যেখানে কিনা সুজলা সুফলা এবং অন্যরকমভাবে সজ্জিত করা হয়েছে পুনরায়। সেখানে যাওয়ার পর বেলাল একটা অন্যরকম সাজে সেজেছে। তার শুভ উদ্বোধনের জন্য রাজ্যের সর্বোচ্চ চূড়ায় তাকে বসানো হলো এবং সেখানে বসিয়ে তার মাথায় মন্ত্রীর মুকুট পরিয়ে দেওয়া হলো এবং বলল, আজকে থেকে আমাদের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আমাদের এই বেলাল, যে কিনা আমাদেরকে রক্ষা করেছেন এবং আমাদের অবশ্যই তাতে ভালো হবে। সকলে চিৎকার দিয়ে জয়জয়কার করে ফেলল এবং বলল, অতি শীঘ্রই বেলাল এবং মুনতাহার বিয়ে দেওয়া হবে এবং পুরো রাজ্যের সকলকে খাওয়ানো হবে। তোমরা সবাই প্রস্তুত তো? রাজ্যে যেন এক অন্যরকম অনুষ্ঠান এবং এক ধরনের আমেজ সৃষ্টি হলো এবং রাজ্যে এক হলিডের আয়োজন করা হলো। মাঝখানে কতদিন সময় কাটলেও বোঝা যাচ্ছে না।
একদিন বেলাল রাজদরবারের সামনে দিয়ে যাচ্ছিল, ততক্ষণে তাদের বিয়ে হয়নি। মহারাজ ডেকে বললেন যে কি জিনিস তুমি রক্ষা করেছো সেটা হয়তো তুমি জানো না, চলো তোমাকে সেই জিনিসটা দেখিয়ে নিয়ে আসি। তাই বলে মহারাজ তাকে একটা অন্ধকার কক্ষের ভিতরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে সেই লিফটটা আস্তে আস্তে নিচের দিকে যেতে শুরু করলো। অন্ধকার, রংধনু, ঝর্ণা এবং সমস্ত কিছু পেরিয়ে সেই জিনিসটা নিচের দিকে চলে আসলো। নিচে আসার পর দরজা আস্তে আস্তে করে খুলে গেল এবং সেই আগুনের নদী পার হয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলো। বেলাল যখন সেখানে পৌঁছানোর পর সে দেখতে পেল যে সেই বড় গোল চাকতির উপর দিয়ে একটা সবুজ পানীয় বের হয়ে আসছে এবং সেটা দেখা মাত্রই বেলালের চোখ সবুজ হয়ে গেল এবং বেলালের মধ্যে একটা অন্যরকম আলো তখন কাজ করতে শুরু করলো। বেলালের গায়ের ওপর দিয়ে যেন সবুজ রঙের একটা আভা কাজ করছে। তখন মহারাজ দেখে অবাক হলেন যে এই ছেলেটার উপর এই জিনিসটার আসার এত সহজভাবে কিভাবে হলো, এবং সম্ভবত এই জিনিসটার উত্তরাধিকারী এবং এই জিনিসটার প্রোটেক্টর সম্ভবত বেলালি, এবং বেলালি সম্ভবত এই জিনিসটার রক্ষাকর্তা। জিনিসটা দেখা মাত্রই বেলালের শরীরের মধ্যে সে নীল আভা জ্বলতে লাগলো এবং সে মাটি থেকে অনেকটা উপরে উঠে গেল। মহারাজ দেখে চমকে গেল এবং বলে উঠল, তুমি আমাদের ভবিষ্যৎ এবং তুমি আমাদের রক্ষাকর্তা। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম সিজন শেষ হয়ে গেল। আশা করি প্রথম সিজনটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের জন্য এত সুন্দর একটি গল্প উপহার দিতে পেরে আমার নিজের কাছে ভালো লাগছে, এবং এর পরবর্তীতে আসলে সিজন 2 আনার কোনো ইচ্ছা আমার নেই। তবে আপনারা যদি বেশি সাড়া দেন এবং আপনারা যদি চান যে সিজন 2 আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে অবশ্যই সেটা আনবো। তবে সেটা আপনাদের ডিপেন্সের উপর নির্ভর করছে যে আপনারা গল্পটাকে কতখানি চান এবং কতখানি চাইলে আপনি সিজন 2 আনতে পারি আমি। তো আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। পুরো গল্পটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এতদিন কণ্ঠে আমি আর ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। গল্পটি অনেক লম্বা হয়েছে, আপনাদের সাথে আমরা গল্পটিকে অনেক বড় করতে পেরেছি এবং আশা করি গল্পটি আপনাদেরকে অনেক বেশি আনন্দ দিয়েছে। তো সিজন 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই বেশি করে কমেন্ট করতে হবে, আমাদের গল্পতে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর এটা শেষে হচ্ছে জিনের দুনিয়া সিজন 4 আসবে, যেহেতু একটা সিজন চলছিল আমাদের এখানে। তো জিনের দুনিয়া সিজন 4 খুব শীঘ্রই চলে আসবে আপনাদের জন্য, এবং সিজন 4 দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সিজন 4 সম্ভবত আগামী মাসের 1 তারিখে আসবে। আমি বলেছিলাম যে 20 তারিখের ভিতরে নিয়ে আসবো। তবে যেহেতু একটা সিজন চলছে, এর মাঝখানে তো দ্বিতীয় সিজন আনা যায় না বা অন্য একটা সিরিজ গল্প আনা যায় না, তো সেহেতু আমি 1 তারিখের মধ্যে আপনাদের এই গল্পের বাকি সিজন 4-এর বাকি অংশ হচ্ছে আপনাদেরকে উপহার দিব। তো আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লেগেছে। অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী সিজনে নতুন কোনো সিজন নিয়ে অথবা জিনের দুনিয়া সিজন 4-এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাতালপুরের এক গভীর চেম্বার, সেখানে চারিদিকে অন্ধকার এবং নানান কালো অপশক্তি সেখানে ভর করে আছে। অন্ধকারের মধ্যে একটা ডানা কাটাওয়ালা একজন লোক সেখানে বসে আছে। সে জোরে জোরে চিৎকার করছে এবং উপরের দিকে তাকিয়ে কোনো কিছু একটা বলার চেষ্টা করছে। তার মধ্যে প্রচণ্ড ক্ষোভ, তার শরীরে এক কোণায় আগুন জ্বলছে, তবে সে আহত। সঙ্গে সঙ্গেই সে বলে উঠল, শয়তানি ইবলিস, সহায়তা করুন, শয়তানি ইবলিস, সহায়তা করুন। আমার শক্তি আমি হারিয়েছি, আমাকে ক্ষমা করুন, আমি আমার পূর্ণাঙ্গ শক্তি পেতে পারিনি। তখন একটা আলো তার সামনে এসে উপস্থিত হলো এবং সেই আলো তার চেহারা সম্পূর্ণ স্পষ্টভাবে দেখিয়ে দিল। তার একটা পাশ কাটা এবং অন্য পাশে কিলবিল করছে সমস্ত শক্তি, কিন্তু সে আহত একজন রাজা, এবং তার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে সে হচ্ছে এই সমস্ত কালুসদের এবং শয়তানদের সম্রাট, যে কিনা সেখানে তাকে বলল, তোমাকে অনুগ্রহে নেওয়া হলো।